এত রাতে বাচ্চার কান্না, এখানে তো বাচ্চা থাকার কথা না। আমি তো রোজই এই রাস্তা দিয়ে যাই, তাহলে কি? না না, আমি কি ভাবছি, এটা তো বাচ্চারই কান্না। যাই আমি গিয়ে দেখি। এই জঙ্গলের ভিতরে এত সুন্দর বাচ্চা, আমি যদি এখন এই বাচ্চাটাকে এখানে রেখে যাই, এটা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, এটা আমি হতে দিতে পারবো না। যাই, একে আমি বাড়ি নিয়ে যাই। রামিসা, রামিসা, কিরে মা, ঘুমে গেছিস নাকি? না আব্বা, ঘুমাইনি, আসছি। আব্বা, তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা তুমি কোথায় পেলে? সব বলবো, একে তুই কোলে নে। আব্বা, একে আমরা মানুষ করব কি করে? তুই ঠিকই বলেছিস রে মা। তাহলে দে, যেখানে থেকে নিয়ে এসেছি সেখানে রেখে আসি। কিছুই হবে না, ও হয়তো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না আব্বা, তা আমি কোনোদিনই হতে দেব না। তাহলে কি করবি তুই? ওকে আমি মানুষ করব। তুই পারবি রে মা? হ্যাঁ আব্বা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। এই রামিসা, এই বাচ্চা কার রে? কি রে, কথা বলছিস না যে? বাচ্চা? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি। তার মানে তুই? সাবনি, সালমা, শোন, আমার কথাটা শোন। চম্পা ভাবি, একটা কথা তুমি বলতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। কেন রে, কি কথা বল? ওই রামিসা একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার, আর ও বললো আমার বাচ্চা। এ তুই কি বলছিস? ওর তো কোনো বিয়ে হয়নি। ছি 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 ছি। সবাই বলে রামেশের মতো নাকি ভালো মেয়ে পাড়াতে নেই। ও নাকি ঘর থেকে বেরোয় না, যদি বা বের হয় বোরখা পরে, পর পুরুষকে নাকি মুখই দেখায় না। সে আজ ভাবির কথা, ও মুখই দেখায় না, কিন্তু একটা ভিজা বিড়াল। আমরা এদিকে ওদিকে যাই করি বেড়াই, কিন্তু ওই করতে পারবো না। না না, ইয়া মেনে লিয়া যায় না। একটা মেয়ে লেগে গোটা পাড়াটা খারাপ হয়ে যাবে। চো এক্ষুনি বিশ্ব মরলের কাছে যাই। আমি একদিন একটু রকির সাথে কথা বলেছিলাম, তাই নিয়ে কত না কীর্তি। এইবার দেখবো মরলরা কি করে। বাবু শুনে, কই আমার দাদু ভাই? দেখি দেখি আমার দাদু ভাই কি করছে। আব্বা, তোমাকে বলিনি বাবুর লেগে একটা জামা আনতে? লে মা, তোর ছেলেকে পড়া, দেখ কত সুন্দর লাগবে। ভালো তো লাগবেই কাঠুরি। আরে বিশু ভাই যে, আপনাকে যে কোথায় বসতে জায়গা দিই
না না, আমাকে বসতে দিতে হবে না, আরো অনেকেই আসছে। কজনকে বসতে দিবা তুমি? আমার বাড়িতে পাড়ার সব লোক। আসবে না? তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো? আমার মেয়ে কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? তাহলে কলে ওটা কি? এর থেকে বড় অন্যায় আবার আছে নাকি? আপনারা না বুঝে এমন বলবেন না, আমি কোনো অন্যায় করিনি। তোমাদের কোনো কথা আমরা শুনতে চাইনি। এই বাড়িতে পা দিয়াও পাপ। বাবা মতন কাজ আমার মেয়ে করেনি ভাই। আমার একটা কথা শুনুন, দয়া করে ভাই আমার একটা কথা শুনুন। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। গ্রামের লোক সব খেপে গেছে, তোমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাও, না হলে গ্রামের লোক তোমার মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। মডেল মশাই, এদিকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ একটা মেয়ের লেগে গোটা পাড়া খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। আমাদেরকে আর ঘাট থেকে বের করতে হবে না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। না না, আমার পা যেন কে ঢুকে গেল। দেখি, কাটা ঢুকে ফেলেছি। না না, এটা কি গাছ? আমার যে একদম ব্যথা নেই। বাংলার প্রত্যেকটা গাছই ওষুধ, শুধু বুঝে নিতে পারলেই হলো। বুঝলি রে দাদু ভাই? চ, বাড়ি যেতে হবে, আর একটু দেরি করা যাবে না। ঠিক আছে না না, চলো। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। রামিসা, এক গ্লাস পানি দে তো মা, খুব তেষ্টা লেগেছে। কি হয়েছে বলতো? তোকে কতবার করে বলি কাট কাটতে যেতে হবে না, তাও আমার কোনো কথা শুনিসনি, চলে যাস। তুমি জানো না মা, নানার একা ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। এখানে রাখ। আজকের কাঠ তো খুব একটা ভালো না। না বাবু, কাঠ সব ঠিকই আছে। এই ঠিক আছে, ওজন কর।
কতটুকু হলো? বাবু 1 মণ। ঠিক আছে, কার্ডটা রেখে আমার কাছে আয়। তোর নাম কি? শাইন। তোর আব্বার নাম কি? আব্বার নাম মানে 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 কি? আব্বার নামটা বল। জানি না। নিজের আব্বার নামটা জানিস না? ইয়ে আবার কেমন কথা? বাড়ি গিয়ে তোর মায়ের সাথে জেনে নিবি। ঠিক আছে বাবু। এই নে ধর। মা, এই টাকাটা রাখো। নানা এখনো আসেনি? না এখনো আসেনি তো। আর তোরা তো দেরি হলো যে। যা হাতটা ধুই আয়, আমি তোর জন্য খাবার খুলছি। মা, আমার আব্বার নাম কি? ওই কাঠের মহাজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। ওসব ছাড় তো, খেয়ে নে। না মা, তুমি যতক্ষণ না বলবা ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ওসব বকিস নি তো, আগে খেয়ে নে। ও, তুমি আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি বাবু, না, আমি কিছু খাবো না। তুমি যতক্ষণ আব্বার নাম না করবা ততক্ষণ আমি কিছু খাবো না। সি, তুমি এমন মা, তোমার মতো মায়ের কাছে আমার থাকতেও লজ্জা হয়। যে মা তার ছেলের বাবার নাম করতে পারে না, সে আমার কাছে আমি এক মুহূর্ত থাকবো না। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, কি হলো রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা, আমার শাহিন, সেও আমাকে ভুল বুঝে চলে গেল। আমার শাহিন আমাকে ছেড়ে চলে গেল আব্বা। শাহিন চলে গেল? কোন দিকে গেল? এইদিকে আব্বা। কে বাবা তুই একাই জঙ্গলের মাঝে? বাবা, আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। আছে, কিন্তু তাদেরকে ছেড়ে আমি রাগ করে চলে এসেছি। আমি আমার মার কাছে আর কোনোদিন ফিরে যাব না। যে মা তার ছেলের পিতৃত্বর পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। তোর মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি সেটা তোর আপন মা না হলেও আপনের থেকে অনেক বেশি। কি বলছেন বীর বাবা? ওটা আমার আপন মা নয়। তাহলে আমার মা কে? তোর মাকে সেটা আমি বলবো না, কিন্তু সময় হলেই তুই সব জানতে পারবি। কিন্তু তুই যে মার কাছে মানুষ হয়েছিস সে কোনো পাপ করেনি। তুই জানিস তোকে মানুষ করার জন্য নিজের দেশটা ত্যাগ করে এই জঙ্গলে এসে বাসা বেঁধেছি, নিজের সুখ বিসর্জন দিয়েছি, এমনকি বিয়েটা পর্যন্ত করেনি। আর সেই মাকে ছেড়ে তুই চলে এলি, বড় অন্যায় করেছিস। যা এক্ষুনি সেই মায়ের আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘদিনের পরিবর্তন, নতুন একটি নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এই পার্বতীর ফুলবাড়িতে। তার কারণ স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন এমপি নির্বাচিত হয়েছিল হাজী মনসুর সাহেব। তারপরে এই পার্বতীর ফুলবাড়িতে আর বিএনপির কোন এমপি নির্বাচিত হয় নাই। সেটি একটিমাত্র কারণ আমরা মনে করি যোগ্য নেতৃত্বের অভাবের কারণে
যোগ্য নেতৃত্ব না দেওয়ার কারণে ধানের শীষের প্রতীক সারা বাংলাদেশে 2001 সালে সারা বাংলাদেশে 246টি সিট হলো, কিন্তু আমার দুঃখের বিষয় আমরা পার্বতীপুরে এই অবহেলিত মানুষগুলা বিএনপি প্রার্থী নির্বাচিত করতে পারলাম না। সেই কারণে আমাদের নেতা তারেক রহমান অনেক চিন্তা ভাবনা করে আজকে একটি মানুষকে পাঠিয়েছে যে কেন এই দিনাজপুর পাশে বিএনপির প্রার্থী নির্বাচিত হয় না। তোমাকে আমি দায়িত্ব দিলাম কেন নির্বাচিত হয় না এই এলাকায় বিএনপির প্রার্থী। এটা সত্যিকারের অর্থে আপনারা জানেন তারেক রহমানের নির্দেশে এই পার্বতীপুরে ওনাকে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে। ফুলবাড়িতে তারেক রহমানের নির্দেশে 2টি জায়গায় ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং উনি এই এলাকায় কি করতেছেন না করতেছেন সার্বক্ষণিক এই ব্যারিস্টার কামরুজ্জামানের খবর তারেক রহমান নিচ্ছেন। আমি মিথ্যা কথা বলবো না। প্রিয় এলাকাবাসী, আমাদের নেতা 13 তারিখ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সাক্ষাৎ করে দোয়া নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আপনারা আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ এমন একটি প্রার্থী এই পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচন এসেছে যে ব্যক্তি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান তার সঙ্গে কথা বলতে পারবেন। একমাত্র সেই ব্যক্তি এই দিনাজপুর জেলায় আসছে। এটা আমাদের গৌরবের বিষয়, এটা আমাদের ভাগ্যের বিষয়। প্রিয় ভাইরা আমার, এই ব্যক্তিকে আপনারা আমি সবাই অবহেলার চোখে দেখবো না। এরকম ব্যক্তি বাংলাদেশে 10 জন হতে পারে। এরকম ব্যক্তি 10 জন বাংলাদেশের যে বিএনপি নেতা আছে তার মধ্যে 10 জন যিনি তাৎক্ষণিক তারেক রহমানের সঙ্গে কথা বলতে পারেন। তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে আমরা যদি তাকে এমপি নির্বাচিত করতে পারি, বিগত দিনের জঞ্জাল যত উন্নয়ন হয় নাই, কাজের হয় নাই, ইনশাল্লাহ উনি ইতিমধ্যে আপনারা অবাক হবেন, ইতিমধ্যে বুয়েটের কিছু ছাত্র দিয়ে কয়েক মাস আগে বিভিন্ন রাস্তাঘাট পরিমাপ করাচ্ছেন। কোন রাস্তা খারাপ, কোন রাস্তা ভালো, বুয়েটের একটি গ্রুপ আপনারা হয়তো জানেন না, যারা মাপজোক করতেছেন কোন রাস্তাটা অবহেলিত। ইনশাল্লাহ মনে রাখবেন, ব্যারিস্টার কামরুজ্জামান এত বড় মহাপের মানুষ এবং সব কখনো মিথ্যা কথা আমরা এই 8 মাস ধরে আমরা পরীক্ষা করে দেখেছি, উনি মিথ্যা কথা আশ্রয় নেয় নাই এমন একটি মানুষ। তাই বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। আগামী দিনে আপনাদের ওনার পাশে থাকার প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের দীপ্ত রঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। আগামী দিনে ইনশাল্লাহ এই এলাকার নির্বাচিত হবে ব্যারিস্টার কামরুজ্জামান ভাইকে জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিতি আমি বক্তব্য দিব না, শুধু 2টি কথা বলবো। আমার বন্ধু শরীফুল 2টা কথা বলছে, আমিও 2টা কথা বলবো। একটা কথা হলো, যখন বাংলাদেশে কথা বলার স্বাধীনতা ছিল না, মানুষের যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নিপীড়ন, নির্যাতন, হামলা মামলায় যখন অসহায় আমরা ছিলাম, যখন আমরা বাংলাদেশে বিএনপির পক্ষে কথা বলতে পারতাম না, সেই সময়ে বিএনপির চরম দুর্দিনে যে মানুষগুলো তারেক রহমানকে উৎসাহ দিয়েছে, সাহস জুগিয়েছে, পাশে থেকেছে এবং বাংলাদেশের পক্ষে কাজ করেছে, সেই মানুষটি হলো ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান ভাই। তিনি শুধু আমাদের দলের, আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাইলেও সম্ভবত কম হয়ে যাবে। বিএনপির জন্য, বিএনপির পরিবারের জন্য একটা আত্মত্যাগ স্বীকারকারী মানুষ হলো ব্যারিস্টার কামরুজ্জামান। আজকে আমি আর একটা জন্য তাকে কৃতজ্ঞতা জানাবো, যে পার্বতীপুর ফুলবাড়ি দিনাজপুর 5 একটা অবহেলিত জনগোষ্ঠী। এখানে আমরা কখনো এমপি পাই না, আমরা বিভিন্ন উন্নয়ন খাত থেকে বঞ্চিত আছি। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, নানানমুখী উন্নয়নমূলক কাজ থেকে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি 35 বছর। এই 35 বছরের শূন্যতা পূরণ করার জন্য যে তারেক রহমানের নির্দেশে উনি যে পার্বতীপুর ফুলবাড়িতে নির্বাচন করবেন উনি সম্মত হয়েছেন। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারণ আমরা বিশ্বাস করি আগামীতে অবশ্যই
আপনারা সকলে সাথে থাকলে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, ছোট ভাই হিসাবে মানে। তাহলে বড় ভাই যদি প্রধানমন্ত্রী হয়, তার ছোট ভাই মন্ত্রী হবেন এবং আমাদের এলাকার যে পিছিয়ে পড়া উন্নয়নের যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা পূর্ণ করতে পারবো। আমি বেশি কিছু বলবো না, আজকে ভাইয়ের মুখে আপনারা কথা বলবেন। শুধু আমি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, অর্থাৎ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গেলে পুরুষের পাশাপাশি নারীকে এগিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশে নারীর ভোটের সংখ্যা বেশি, তাহলে তাদের পাওয়ার বেশি, তাদের অধিকারও বেশি। সেই অধিকারে নিয়ে আমরা বলবো যে দেশ জাতিকে সামনে এগিয়ে নিতে গেলে, উন্নত করতে গেলে আপনাদের অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব নয়। একটা পরিবারে যদি স্বামী স্ত্রী দুজনে আমরা কর্মক্ষম হই, সেই সংসার থেকে সুখের হয় না। আমরা সেই বাংলাদেশে প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের দীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ব্যারিস্টার ইকরাম কামরুজ্জামান ভাই জিন্দাবাদ, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে একদিকে শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, একদিকে নারীর উন্নয়ন, একদিকে ধর্মীয় সম্প্রীতি, একদিকে দ্বিধাবিভক্ত সমাজটা, এই কথাগুলো মানুষদেরকে যে ছড়াতে হবে, কি তাই করতে হবে না? আমি কর্মীদের দৃষ্টি আকর্ষণ করবো একটু কথা